হচ্ছে কেন? পরিবেশ দেশে বিরাজ করছে। ঢাকার দুদক ভবনে এমন একটি আবেদন জমা পড়েছে যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্পের সৃষ্টি করেছে। কেউ হয়তো ভাবেনি যে মানুষটি একসময় সুশীল সমাজের মুকুটহীন সম্রাট ছিলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। আজ তার নামে পাশে লেখা হচ্ছে শত কোটি টাকার দুর্নীতির আসামি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন স্বয়ং দুদকে উপস্থিত হয়ে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সচিব মাসুমের বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় 286 সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে আবেদন করেছেন। কিন্তু এই গল্পের শুরুটা আজকের নয়, এর বীজ রোপিত হয়েছিল সেই 2024 সালের উত্তাল জুলাইয়ে, যখন হাজারো ছাত্র জনতার রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর সাধারণ মানুষের স্বপ্ন ছিল একটি বিপ্লবী সরকার গঠনের, যে সরকার শপথ নেবে শহীদ মিনারে, পুরনো সংবিধান বাতিল করে সম্পূর্ণ নতুন কাঠামোয় রাষ্ট্র গড়বে। কিন্তু আসিফ নজরুল তাহলে কি করলেন? তিনি তার আইন জ্ঞানকে অস্ত্র বানিয়ে বিপ্লবীদের বোঝালেন যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না। তার পরামর্শই বিপ্লবী সরকার গঠনের স্বপ্ন ধূলিসাৎ হলো এবং পতিত স্বৈরাচারের রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিতে বাধ্য হলেন অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ রয়েছে তিনি ইচ্ছা মতো কিছু ভুয়া সমন্বয়ক তৈরি করে ক্যান্টনমেন্টে গিয়ে একটি নাটক সাজিয়েছিলেন, যেন ক্ষমতার রিমোট কন্ট্রোল তার এবং তার নির্দিষ্ট মহলের হাতেই থাকে। 2024 সালের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক মার প্যাচে ফেলে পুরনো সিস্টেমকে টিকিয়ে রাখার এই জঘন্য অভিযোগটি আজ জুলাই যোদ্ধাদের কাছে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করছে। তারপরে এলো আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর্ব। দেশের মানুষ যখন রাষ্ট্র সংস্কারের আশায় বুক বেঁধেছিল, তখন সেই মন্ত্রণালয়ে বসে কি হচ্ছিল? অবৈধ প্রক্রিয়ায় 286 সাব রেজিস্ট্রার বদলি করে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আবেদনকারীর দাবি অনুযায়ী 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত এই 8 মাসেই নিবন্ধন অধিদপ্তরের মোট 403 জন সাব রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে 282 জনকে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে এই বিপুল সংখ্যক বদলির মধ্যে অন্তত 200 জন মোটা অঙ্কের টাকার ঘুষের বিনিময়ে নিজেদের পছন্দের স্টেশনে পদায়ন পেয়েছেন। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুতি টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। কোনো না কোনো ক্ষেত্রে কাউকে 6-7 মাসের মধ্যেই 3-4 বার বদলি করা হয়েছে। কোনো স্বচ্ছতার ধার না ধরে চলছিল এই লুটপাটের মহা উৎসব। যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল দেশের বিচার বিভাগ ও আইন ব্যবস্থার সুশাসন ফিরিয়ে আনা, সেই মন্ত্রণালয়কে বানানো হয়েছিল ঘুষ ও বদলি বাণিজ্যের সবচেয়ে বড় সিন্ডিকেট। কিন্তু সাব রেজিস্ট্রার বদলি শেষ কথা নয়। আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অস্ত্র পাচার, অন্যান্য দুর্নীতি সহ 1 ডজনেরও বেশি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও কে জামিনে পাইয়ে দেওয়ায় আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়েছেন বলেও দাবি করা হচ্ছে। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন আসিফ নজরুলের বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঢাকা ও আশেপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিতেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। একইভাবে সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ জমা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি যখন জাতীয় নির্বাচনে বিএনপি বিজয় ছিনিয়ে আনলো, তখন আসিফ নজরুল ফেসবুকের প্রথম পোস্টে ছিল আলহামদুলিল্লাহ। তিনি হয়তো মনে মনে ভেবেছিলেন তলে তলে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে নিজের পিঠ বাঁচিয়ে ফেলবে, তার সব কুকর্ম হয়তো মাফ হয়ে যাবে। কিন্তু রাজনীতির নির্মম খেলায় ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে চিরন্তন রীতি, তাতে আসিফ নজরুলের আর শেষ রক্ষা হলো না। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এই সাবেক উপদেষ্টা। আসিফ নজরুলের পাশাপাশি দৃশ্যপট এখন আরো একটি নাম রয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসান। হতে দেই নাই, আমরা একটা রাত সাক্ষী পেয়েছি। সারা জীবন পরিবেশ রক্ষার কথা বলে যিনি জাতীয় আন্তর্জাতিক মহলে বাহবা কুড়িয়েছেন, আজ তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং তার বিরুদ্ধে প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার পরিবারের সম্পৃক্ততা নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা হয়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের
একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। রিজওয়ানার বিরুদ্ধে অন্যান্য সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 3টি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, দুবাই এবং আজারবাইজানে বিপুল পরিমাণ অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে রিজওয়ানা হাসানের জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে তার নিজের মুখের কথায়। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি। একটি নিরপেক্ষ সরকারের উপদেষ্টার মুখে এই কথা প্রমাণ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই বাংলাদেশ জামাত ইসলামকে ঠেকাতে প্রশাসনিক কলকাঠি নাড়িয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এমন অভিযোগ তুলে জামাত ইসলামী সৈয়দ রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন। বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে সেটিকে আরও জোরালোভাবে সত্য বলে প্রমাণিত করে। সূত্র বলছে, আসিফ নজরুলের মতো রিজওয়ানা হাসানকেও যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। আজকের এই সমগ্র দৃশ্যপটে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়ঙ্কর ও নির্মম সত্য উন্মোচন করছে। যারা শত শত ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পেরিয়েছে, নিরপেক্ষতার মুখোশ পরে তলে তলে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, আজ সেই বিএনপি তাদের গলা টিপে ধরেছে। আসিফ নজরুল ভেবেছিল 12ই ফেব্রুয়ারি রাতে আলহামদুলিল্লাহ লিখে তিনি বিএনপির সুনজরে চলে যাবেন, কিন্তু রাজনীতি ততটাও সরল নয়। বিএনপি সরকার তাদের ক্ষমতার নিরঙ্কুশ করতে এই সাবেক উপদেষ্টার দুর্নীতির ফাইল একে একে সামনে আনছে, যেন তারা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। এবং আন্তর্জাতিক মহলে দেখানো যায় অন্তর্বর্তীকালীন সরকার কতটা দুর্নীতিগ্রস্ত ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। দুদকের যাচাই বাছাই কমিটি রয়েছেন, অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবেদনটি বর্তমান দুদকের যাচাই বাছাই ইউনিটের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। প্রাথমিক তদন্তে যোগ্য বলে বিবেচিত হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পাপ বাপকেও ছাড়ে না। প্রবাদটি আজ যেন রক্ত মাংসের বাস্তবতায় হয়ে উঠেছে। যে মানুষগুলো জুলাই স্পিরিটকে হত্যা করে, শহীদের রক্তের সাথে বেইমানি করে নিজের পকেটে ভরতে ব্যস্ত ছিল, তারা আজ প্রকৃতির নির্মম বিচারের মুখোমুখি। দেশ ত্যাগ ঠেকাতে তাদের ওপর নজরদারি চলছে এবং কারাগারের দরজা তাদের জন্য অপেক্ষা করছে। শহীদের সাথে বেইমানি করা এই তথাকথিত সুশীলদের দৃষ্টান্তমূলক শাস্তি কি শেষ পর্যন্ত নিশ্চিত হবে, নাকি আবারও রাজনীতির অন্ধকার গলিতে সত্য হারিয়ে যাবে? প্রিয় দর্শক, আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।